সাজাতে আমি আর বাধ্য নই। চোখ তাহলে তোমায় খুলেছে সোমা? হ্যাঁ দিদি, ভেবে দেখলাম আপনার কথাই ঠিক। নারীর সুখ শান্তির একমাত্র সম্পদ হলো শাঁখা সিঁদুর। সেই সম্পদই যদি বিসর্জন দিতে হয় তাহলে বেঁচে থেকে লাভ কি? তাহলে আমার কথা মেনে নিচ্ছ তো? হ্যাঁ, আর এও বলতে বাধ্য হচ্ছি, এই নারী মঙ্গল সমিতি একটি মিথ্যে প্রয়োজন ছাড়ার কিছুই নয়। ঠিক বলেছ। কিছু বুদ্ধিহীনা নারীদের মধ্যে মিথ্যে বিপ্লবের সূচনা করে হই হট্টগোলের মাধ্যমে পুরুষদের যাচ্ছে তাই গালাগাল করলে নারীর মঙ্গল করা যায় না। সত্যি যদি নারীর মঙ্গল করতে চাও তাহলে প্রত্যেক নারীদের নিজস্ব মতামত নিয়ে চলতে হবে। শুধু তাই নয়, প্রত্যেককে স্বামী আর সন্তান নিয়ে সুখে গড়া সংসার গড়া স্বপ্ন দেখতে হবে। তাই আমি এই সমিতির প্রত্যেকটি কার্যকলাপের তীব্র প্রতিবাদ করছি। আপনার প্রতিবাদ আমি সমর্থন করলাম, কিন্তু শুধু আমি নই, আমার মতো বহু কুমারী মেয়ের জীবন নষ্ট করার জন্য শিউলি রায় এই সমিতির সৃষ্টি করেছে। আজ যেমন আমি ভুল বুঝতে পেরেছি, তেমনি এই সমিতির প্রত্যেকটি মেয়েদের মনে এই ভুল আমি তুলে ধরবো। সব মেয়েরা তোমার মতো যদি বুদ্ধিমতী হতো তাহলে বাজে এই সমাজে মেয়ে নোংরা মেয়ের দল রাতে দুপুরে যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারতো না। আপনি ঠিক বলেছেন। তুমি একটা কথা ভেবে দেখো সোমা, শুধু পুরুষরাই তো সমাজে শ্রেষ্ঠ। আর তাছাড়া তার ভাবি জামাতাকে যদি কিছু মেয়ের বাবা দিয়ে থাকে তাতে কার বা কি থাকতে পারে বলো তো? আমি বিরাট ভুল করেছি দিদি। আমার বাবা বিয়ের সমস্ত আয়োজন করা সত্ত্বেও আমি বিয়ে করতে অস্বীকার করেছি। এ ভুলের প্রায়শ্চিত্ত করা উচিত। আজই বাবাকে গিয়ে বলো আমি বিয়ে করতে রাজি আছি। হ্যাঁ হ্যাঁ বলবো। তার আগে আজ আমি সমিতি থেকে নিজেকে মুক্ত করতে একটি লিখিত আবেদন পেশ করব। একে একে প্রত্যেকের মনকে আমি এইভাবে বিষিয়ে তুলবো। তারপর মটন ভেঙে টুকরো টুকরো করে নেব আমার অপমানের যোগ্য প্রতিশোধ। সোমা, সোমা, একে দিদি তুই এখানে? সোমাকে তোরা আর খুঁজে পাবি না, সে এখন আলোর সন্ধান করছে। তার মানে খাঁচার বন্দি পাখি একবার যদি বাইরের আকাশ দেখতে পায় তার মন যে বড় চঞ্চল হয়ে ওঠে রে সোমা। ভুল গেছে রে, আসল কথা বলে এখান থেকে বিদায় হ। তোর বাজে কথা শোনার মতো ধৈর্য আমার নেই। আজ নেই, কিন্তু কাল আমার কথাই হবে তোর রূপকথার স্বামীর। আমি শিশু নই যে ঠাকুমার কোলে বসে রূপকথার গল্প শুনবো। তাছাড়া ঠাকুমা শাস্তি তোর এখন অনেক বাকি। শোন কাজল, ওইসব বাজে চর্চা ছেড়ে ভবিষ্যতের ভাবনা ভাব। আমি তোর দিদি, তোর ভালোর জন্যই বলছি। আমায় বিরক্ত করেন তো, যা চলে যা এখান থেকে যা। হ্যাঁ হ্যাঁ যাবো, তবে একটা কথা শুনে রাখ কাজল, যেমন করেই হোক তোদের এই সংগঠন আমি ভাঙবো। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। আমার গায়েই লাগলো না। তুই যে কত বড় নির্লজ্জ এটাই তার প্রমাণ। সাবধান কাজল, আমার আত্মসম্মানে আঘাত দিয়ে কিন্তু তোকে জুতো খুলে মারতে বাধ্য হবো। থাক গোপা দেবী থাক, আপনার ওই মূল্যবান জুতোটা ছিঁড়ে গেলে কিন্তু নিজেকেই পয়সা খরচ করে সারাতে হবে। তুমি ওকে জুতো মেরে উচিত শিক্ষা দাও শিউলি দি। ছি কাজল, ও কথা বলতে নেই। ওনার ওই নোংরা গালে জুতো মেরে আমার এই জুতোটা নোংরা করে কেমন করে। কথাটা আমার মনে থাকবে। মনে থাকলেই খুশি হব। শোনো শিউলি, তোমাদের এই নারী মঙ্গল সমিতির মধ্যে আমি যে অনৈক্যের বীজ ছড়িয়ে দিয়েছি, যখন শাখা প্রশাখা হয়ে বিস্তারিত করবে তখনই বুঝবে আমায় অপমান করে তুমি কি ভুল করেছো। কথাটা মনে থাকবে। শিউলি দি, এইসব নিচ মনোবৃত্ত মানুষগুলোর জন্য আমরা কি আমাদের লোকে পৌঁছতে পারবো না? ধৈর্য ধরো কাজল, আমরা তো কোনো অন্যায় করছি না। যারা আমাদের শুভ কাজে বিরোধিতা করে নারী জাতির চরম সর্বনাশ টেনে আনছে তাদের চেয়ে আমাদের প্রতি ভগবানের আশীর্বাদ নিশ্চয়ই বেশি থাকা উচিত। কিন্তু কতদিনে এই ভগবানের আশীর্বাদ বাস্তব রূপ নেবে?
তো এদিকে যে দিদি আমাদের অধিকাংশ মেম্বারদের মন বিষিয়ে তুলছে। কাজল, আজ ওর শিকার হয়েছে সোমা। কি বলছো তুমি? কোথায় সোমা? জানি না, ওর খবর জমেরও অজানা। সাবধান কাজল, ক্রিটিসাইজ করে কথা বলবি না বলে দিচ্ছি। জমটা কে শুনি? তুই না অন্য কেউ? কি হচ্ছে সোমা? নিজেদের মধ্যে বিভাগ করলে লোকে কি বলবে? লোক লজ্জার ভয় থাকলে শত্রুর সঙ্গে সুর মিলিয়ে ভবিষ্যতের গান গাইতো না। সহ্য, এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। আজই আমি এই সমিতিতে রিজাইন লেটার দেব। এই নাও আমার রিজাইন লেটার। কি পাগলাম হচ্ছে সোমা? ব্যক্তিগত আক্রোশে এমন একটা মূল্যবান প্রতিষ্ঠানকে তুমি নষ্ট করতে চাইছো? হ্যাঁ হ্যাঁ চাইছি। এই সমিতি থেকে আমি বিদায় নেব। তুমি কিন্তু রেগুলেশনের বাইরে কাজ করছো সোমা। তোমাদের রেগুলেশন আমি মানি না। না মানলে নিজের সাথে স্বাক্ষর করেছিলি কেন? এই সে কৈফিয়ত আমি তোকে দেব না। একদিন ভালো লেগেছিল তাই এসেছিলাম, এখন ভালো লাগছে না তাই চলে যাচ্ছি। কথা শোনো সোমা, আমাদের আন্দোলন এখন উন্নতির মুখে। এখন যদি তুমি আমাদের ছেড়ে চলে যাও, আমাদের যে বড় ক্ষতি হয়ে যাবে সোমা। হোক ক্ষতি, বাবা মা সমস্ত বিয়ের আয়োজন করে ফেলেছে। আমি লাখ টাকা বরপণ দিয়ে বিয়ে করব। আমি তোমায় অনুরোধ করছি সোমা, এ বিয়ে তুমি করো না। প্রয়োজন হলে আমরা তোমার বাবার কাছে গিয়ে অনুরোধ জানাবো এ বিয়ে বন্ধ করার জন্য। খবরদার, এই আমার ভবিষ্যৎ তোমরা নষ্ট করতে চেও না। এতদিন সত্যি আমি ভুল পথে গেছিলাম, কিন্তু আর নয়। অন্ধ শুধুমাত্র একবারই লাঠি হারায়। অন্ধ শুধু একবারই লাঠি হারায় ঠিক, কিন্তু তুমি তো অন্ধ নও সোমা, তুমি বোকা, তাই লাঠি তুমি বারবারই হারাবে। সাবধান শিউলিদি, অজের কথা বললে কিন্তু আমি অপমান করতে বাধ্য হব। মনে রেখো আমার নাম সোমা মুখার্জি। এবার কি করবে শিউলিদি? সবাই যদি এমনি করে একে একে আমাদের ছেড়ে চলে যায়, তবে শুধু তুমি আর আমি ধরে রাখবো এই আমাদের এই সংগ্রামের নিশান। এসো বোন, সমস্ত কামনা বাসনাকে তুচ্ছ করে আমরা এগিয়ে যাই নতুন দিগন্তের সন্ধানে। বন্ধু আজকে জীবন চলার
নিষ্ঠুর বিধাতা, আজ আমার বেঁচে থাকার সমস্ত আশা শেষ হয়ে গেছে। এবার আমার মুক্তি দাও দয়াময়, এবার আমার মুক্তি দাও, এবার আমার মুক্তি দাও। কেন? ওই কিছু না তো। তুই টিউশনি পড়াতে যাবি না? যাবো, যা সারাদিন তুমি একটু বিষম পাওনি, তুমি একটু বলো তো, আমি এগুলো ধুয়ে দিচ্ছি। না 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 না, আমি সব করে নিচ্ছি। তুই যা মা। কি কি হয়েছে মা? তোমার সারা শরীর পুড়ে যাচ্ছে, তুমি এত জোরে কাজ করে চলেছো। কাজ না করলে চলবে কেমন করে মা? নিজের অজান্তে না জানি কত পাপ আমি করেছি, আজ তার ফল ভোগ করতে আজ আমি নিজের ঘরে নিজেই জাগরানি। মা মায়েরা, এরপরেও তোমরা পরপর নিয়ে ওই সব বাঘিনী বউ ঘরে আনবে। রক্ত উঠছে, এখন আমি কি করি? শ্যামলী, তুই চুপ কর মা। এই দুপুরে ওরা ঘুমোচ্ছে, ওদের ঘুমের ব্যাঘাত ঘটাস না। এই রক্তের চেয়ে ওদের ঘুমের মূল্য যে অনেক বেশি রে মা, অনেক বেশি। ডাক্তারের কোনো প্রয়োজন নেই। তুই দেখিস আমার কিছু হবে না। আজ যে আমরা জমেরও অরুচি রে শ্যামলী, জমেরও অরুচি। তোর বাবার মতো আমিও যদি এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতাম, তাহলে হয়তো একটু শান্তি পেতাম। তোর কথা ভাবলে সারাটা জীবন তোর কথা কিছু ভাবিনি, তোর দাদার কথা ভেবে তোর জন্য আমি কিছুই করে যেতে পারিনি। তাই আমি মরে গেলে তুই কোথায় কিভাবে থাকবি সেই ভাবনাই যে আজ আমার। কি হয়েছে শুনি? তোদের মা মেয়ে জ্বালা কি একটু শান্তিতে বিশ্রাম নেওয়ার উপায় নেই? আমার কিছু হবে না। তুই কেন শুধু শুধু ভয় পাচ্ছিস? কিছু হবে না মানে তুমি কি বলতে চাও? তোমার টিভি রাগ হয়নি? হিংসুটে বুড়ি কতক্ষণ নিজে তো মরবে, তাছাড়া বাড়ির সবাইকে মারার ফোন দিয়ে এসেছে। থামো, না জানি তোমার ছোঁয়ায় সারা বাড়িতে কত জিনিসপত্র না টিভি রাখার জীবাণু ছড়িয়ে গেছে। উফ, আমারই হয়েছে যত জ্বালা। সারা বাড়িতে এবার ডেটল ছড়াতে হবে। বেরো বেরো বলছি এ বাড়িতে। তাকে বলে মায়ের চিকিৎসার ব্যবস্থা করো, মা আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে। তুই যা। চিকিৎসা? টিভি রাখার চিকিৎসা করার মতো টাকা তোর দাদার কাছে নেই। সে বলে তার একটা মোটর সাইকেল কেনার টাকা জোগাড় করতে পারে না, আর ইয়াদ মরা মানুষটা চিকিৎসা করবে। তুমি লাখ লাখ টাকা খরচ করলে এরকম সারবে না, তাছাড়া কতদিন না বাঁচবে? তাই বাজে টাকা খরচ করে কি লাভ শুনি? বৌদি এ কথা বলতে পারলে? সত্যি কথা বলতে আমার দোষ কোথায়? এবার আমি একটা
তোদের সব জিনিসপত্র নিয়ে গোয়াল ঘরে চলে যা। আর আর টিউশনি না করে এই মায়ের সেবা টেবা একটু কর, বুঝলি? আমাদেরকে তুমি গোয়াল ঘরে তাড়িয়ে দিচ্ছ বৌমা? তোমার মতো ছোঁয়াচে রুগীকে ঘরে রেখে আমরা কি সব টিভি দেখবো মরবে ভেবছো, তাই না? তোমাদের আমার জিনিসপত্রে কোনো জিনিসপত্রের হাত দেবে না। ও দুটো থালা আলাদা করে রেখে দিও, ওতে মিনুর মা ভাত দিয়ে যাবে। ভাই বৌদি আর মাকে বসতে দাও, আমি আজীবন তোমার চাকরানি হিসেবে থাকবো। শুধু আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে দাও। ছুঁয়ে দিলি, ছুঁয়ে দিলি, তোর আমি শেষ করে চল। এত নীচ তুমি! তোমার মা বলতে আমার ঘেন্না করে। চল মারবো বাজি ছেলে করে। তা হয়তো আজ তুমি পারবে মা, কিন্তু একদম এমন একদিন আসবে সেদিন চর মারতে দূর, চর শব্দটা উচ্চারণ করতে তুমি ভুলে যাবে। যেমন আমার ঠাকুমা আজ ভুলে গেছে। কি বাবলু! বাবু, ঠাকুমা তার ছেলের বিয়েতে তোমার বাবার কাছ থেকে বরফ নিয়েছে বলে তাকে তুমি চাকরানি খাটাচ্ছ। কিন্তু সেই বরফের রাতের টাকার গয়না তো তুমি ভরেছো মা। সেই টাকার কিনে পালঙ্কে তুমি তো ঘুমাচ্ছ। সেই টাকার কেনা ড্রেসিং টেবিলে তুমি তো তোমার মুখ দেখছো মা। তাহলে কেন আমার ঠাকুমা চাকরি এসেছে তোমার সেবা করবে? আমায় তুই অপমান করছিস? তোর জন্যই তো আমি এত কিছু করছি, আর তুই কি না আমার আমার জন্য যে পাপ তোমরা করছো সেই পাপের প্রায়শ্চিত্ত যে আমাকে করতে হবে। চুপ কর। এখনই এত দূর না জানি বড় হয়ে আমার কত সুখে রাখবি তুই। রাখবো মা, রাখবো। আমার বাবা তার মাকে ঠিক যতখানি সুখে রেখেছে আমি আমার মাকে ঠিক ততখানি সুখে রাখবো। ছি, 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 ছি। এই ছেলেকে আমি পেটে ধরেছি না, না ওর আর কি দোষ? এই ডাইনি দুটোই তো রাত দিন যেদিন বাড়ি থেকে চলে গেছিস তুই একদিন মজাটা এসে দেখবি। এ তোমার কি হলো ঠাকুমা? ছুসনে দাদু ভাই, আমায় ছুসনে, আমায় চলে যেত, টিবি রোগ হয়ে যাবে। তাহলে দেখবো আমার মা বাবা ওকে না চিকিৎসা করে কিভাবে গোয়াল ঘরে ফেলে রাখে। কথা বলতে নাই বাবলু, গোয়াল ঘরে কি হয়েছে? ওখানে যে গরু থাকতে পারে, তাহলে কেন আমরা থাকতে পারবো না? কিন্তু ওখানে থাকা হচ্ছে আমাদের উচিত হবে। তুই তোর মাকে জিজ্ঞেস করে আয় তো দাদু ভাই, আমরা গোয়াল ঘরে থাকলে গরুগুলোর কোনো ক্ষতি হবে না তো? আমি যদি বড় হতাম তাহলে নিজে হাতে রেখে তোমাদের এখানে রেখে সেবা করাতাম। পিসিমা, মা বাবা ঠাকুমাকে কোনো চিকিৎসা করাবে না, তাই আমি লুকিয়ে লুকিয়ে আমি আমার জমা টাকা নিয়ে এসেছি। তুমি শীঘ্রই ডাক্তার ডেকে আনবে। না না দাদু ভাই, শুধু তোকে টাকা খরচ করতে হবে না। তাছাড়া আমি কটা দিনে না বাঁচবো? আমার টাকা তাহলে তোমরা নেবে না। দাদু ভাই, তোর সমস্ত জমানো টাকা তুই নিয়ে এসেছিস, এ কথা শুনে আমার অর্ধেক রোগ সেরে গেছে। এবার তাহলে আমরা আমাদের নতুন ঘরে যাই। সত্যি তোমরা চলে যাবে ঠাকুমা? হ্যাঁ দাদু ভাই, মিনুর মা এলে বলিস সে যেন এই বাসনগুলো ভালো করে ধুয়ে নেয়। আমি ছুঁয়েছি তো। যেও না ঠাকুমা, তোমরা এই ঘর ছেড়ে যেও না। ভালো হয়ে গেলে আবার আমি এই ঘরে ফিরে আসব, আবার আগের মতো তোকে আমার কোলে বসিয়ে ওই রূপকথা রাজকুমারের গল্প শোনাবো। আর যদি ফিরে না আসি তাহলে ভাববি তোর ঠাকুমা সেই রূপকথার রাজ্যে হারিয়ে গেছে দাদু ভাই, সেই রূপকথার রাজ্যে হারিয়ে গেছে। সেই রূপকথার
তাহলে তোমার চোখে জল কেন? চোখে একটা পোকা পড়ে গেল তাই। একা থাকলেই বুঝি তোমার চোখে পোকা পড়ে? যতই যতই তুমি লুকিয়ে কাঁদো না কেন, চোখের জল কখনো গোপন করা যায় না বৌদিমণি। আমি এক এক সময় কি ভাবি জানো বৌদিমণি? কি ভাবিস? ভালো মানুষগুলো কি পৃথিবীতে শুধু কাঁদতেই এসেছে? যারা দিনের পর দিন মানুষকে এত কষ্ট দিচ্ছে, এই মুখ পোড়া ভগবান কি তাদের কোনো শাস্তি দেবে না? তুই শুধু শুধু ভগবানকে গালমন্দ করছিস। শুধু শুধু নয় গো বৌদিমণি, শুধু শুধু নয়। শুনেছি ভগবান নাকি পৃথিবীতে মানুষ সৃষ্টি করে পাঠায়, তাদের সুখ দুঃখ সারা ভাগ করে দেয়। তাহলে তাহলে ভগবানকে আমি একবার সামনে পেলে জিজ্ঞাসা করতাম, আমার বৌদিমণির দুঃখের ভাগ কি শেষ হয়নি ঠাকুর? শেষ হয়নি? তোর পাগলি, তুই এমন সব কথা বলিস, শুনলেও হাসি পায়। তুমি যদি একটু সত্যিকারের হাসি হাসতে, এই সেই হাসি দেখে এই টুসি অন্তত একটু তৃপ্তির নিঃশ্বাস ফেলতো। কোথায় হারিয়ে গেল বৌদিমণি? কোথায় হারিয়ে গেল তোমার সেই মন ভোলানো হাসি, যে হাসির মাথায় জড়িয়ে এই হতভাগী টুসি ভুলে যেত সে এই পৃথিবীতে একা, তার বাবা নেই, মা নেই, সে সারা জীবন এই চৌধুরী বাড়ির চাকরানি হয়ে কাটতে হবে। তুই কাঁদছিস? তোমার দুঃখ দেখে যাদের চোখে জল না আসে তারা হয় পাষাণ, নয়তো মানুষরূপী জানোয়ার। তুমি এখনো চুপ করে আছো বলেই ওরা তোমার মাথায় চড়ে বসেছে। তোমার জায়গায় যদি আমি হতাম, ঝাঁটা মেরে ওদের আমি। এত সাহস তোর, বাড়ির চাকরানি হয়ে কিনা তুই? বৌদিমণি, আর যদি কোনোদিন তোর মুখে এইসব কথা শুনি, তাহলে ভালো করে তোকে বুঝিয়ে দেব বাড়ির মনিবার চাকরানির সম্পর্ক। চাকরানি? হ্যাঁ হ্যাঁ, আমি তো চাকরানি। তুমি তো ঠিক বলেছ বৌদিমণি, আমি এই তবে বাড়ির সামান্য চাকরানি। আমার কি এসব কথা বলা সাজে? না না, আমি আর বলবো না। বৌদিমণি, আমি আর কখনো এ কথা বলবো না। তুই আমায় ক্ষমা কর বোন। কেন যে তোকে আমি এভাবে আঘাত দিলাম তা তুই বুঝবি না রে বোন, তা তুই বুঝবি না। তাই বলছি, যদি পারিস তোর এই হতভাগী বৌদিমণিকে ক্ষমা করিস রে বোন, ক্ষমা করিস। নিশ্চয়ই করব, আর সেই জন্যই তুমি এসেছি। এতদিন তুমি অনেক খেলা খেলেছো বাছা, আর আজ আমি তোমার সব খেলা শেষ করে দেবো। কৃষ্ণ, তোর গায়ে কি দিচ্ছে? কেরোসিন। কেরোসিন? তোমার যাতে পুড়ে মরতে খুব বেশি না কষ্ট হয়, তার জন্য কেরোসিন দিয়ে তারপরে ল্যাম্পটা জ্বালাবো। না, কেন আমি কি অপরাধ করেছি? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। তোমাকে পুড়িয়ে না মারলে আমি আবার আমার ছেলের বিয়ে দেবো কেমন করে বাচ্চা? তুমি বেঁচে থাকলে আমার ছেলের বিয়ের পর কেমন করে পাবো? সামান্য কয়েক হাজার টাকার জন্য আপনি আমায় মেরে ফেলবেন না? এতটুকু কি দয়া মায়া আপনার নেই? না, নেই। এই টাকার জন্য আমি সব কিছু করতে পারি। দয়া মা, আমাকে বাঁচতে দিন মা, আমাকে বাঁচতে দিন। আর কখনো কোনো কাজে আমাকে
একটা কথা জেনে রাখো, তোমার বাঁচার দিন আছে, তাই তোমাকে আমরা বাঁচতে দেব না। পালিয়েও যাবে কোথায়? দরজা আগলে তুমি দাঁড়িয়ে থাকো, ভেতরটাকে ওটাকে আমি শেষ করে আসছি। এইবার তুমি যাবে কোথায়? তোমাকে পুড়িয়ে মেরে কায়দা করে তারপর তোমার ওই নম্বরী বোনটার সঙ্গে আবার আমার অরূপের বিয়ে দেব। তারপর ওই হতচ্ছাড়িকেও ঠিক এইভাবে পুড়িয়ে মেরে আমি নেব আমার এতদিনে পাপটা বিদায় হলো। যাই, এবারে বেশ ভালো করে নারায়ণের পুজোটা দিয়ে আসি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, শান্তি থাকুক সবার ঘরে। মা দেখো কাকে নিয়ে এসেছি। টুম্পা মা আমার, তুই এলে শরীরটা যে একেবারে শিউলি তুই এসেছিস বোন। এই দেখ আমার শাশুড়ি আর ননদ মিলে আমি চলে যাচ্ছি শিউলি। তোকে আমি এভাবে চলে যেতে দেব না। তোকে আমি যেমন করে হাসপাতালে নিয়ে যাব, তোকে আমি বাঁচিয়ে তুলবো। আসতে তো আমি চেয়েছিলাম রে, কিন্তু আমার মেয়ে আমায় বাঁচতে দিল না রে। আমার টুম্পাকে তুই দেখিস না শিউলি, আমি ছাড়া যে ওর আর কেউ নেই। মাগো তুমি এমন করছো কেন মা? তোমার বসে বসে কষ্ট হচ্ছে মা। রূপা একটু আমার কাছে আইতো না, আমার কাছে আরো কাছে আইতো। শেষবারের মতো তোকে একটু ভালো করে দেখি মা। বলিস না দিদি, তুই এমন কথা বলিস রে। কাঁদিস না শিউলি, এই সংসার যে বড় নিষ্ঠুর রে। এরা শুধুই নিতেই জানে রে, কিন্তু বিনিময়ে কিছুই দিতে পারে না রে। শিউলি, শিউলি তুই আমার একটা কথা রাখবি বল? রাখবো দিদি, রাখবো। তোর যে কোনো কথা আমি রাখবো। জানিস শিউলি, ওরা আমার দুর্বলতার সুযোগ নিয়ে আজ আমাকে
প্রতিশোধ তুই নিবি। আমার কথাটা শুনে আমার মৃত্যু দিদি, তুই কথা বলছিস না কেন রে দিদি? তোর চোখের তারা এমন স্থির হয়ে গেল কেন রে দিদি? মা, তুমি কথা বলো মা, কথা বলো, তুমি একটিবার কথা বলো মা। মাসি, মা কথা বলছে না কেন? মাসি বলো না, মাসি বলো না, মা কথা বলছে না কেন? বলবে না রে টুম্পা, তোর মতো বানিনি মা আর কোনোদিনও কথা বলবে না। তোর সম্মান, তোর ওই শয়তানি পিসি, তোর মায়ের মুখ চিরদিনের মতন বন্ধ করে দিয়েছে। মাসি, কিন্তু আমি ওদের ছাড়বো না দিদি। আমি তোর এই মৃতদেহ তোকে আজ নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করলো, তাদেরকে কখনোই আমি ক্ষমা করব না। যেমন নৃশংস ভাবে ওরা তোকে হত্যা করেছে, ঠিক তেমনি করে ওদের আমি জ্যান্ত পুড়িয়ে মারবো রে দিদি। ওদের আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। এই পৃথিবী পান্থশালা, কেহ আসে কেহ যায়, হায় হায় গো, কেহ আসে কেহ যায়। এই পৃথিবী পান্থশালা, কেহ আসে কেহ যায়। কান্না হাসি কান্না মিলা, নীরবতা, হায় গো, কেহ আসে কেহ যায়। এই পৃথিবীর পান্থশালা, কেহ আসে কেহ যায়, হায় গো, কেহ আসে কেহ যায়, কেহ আসে কেহ যায়। এই পৃথিবী অসম্ভব, অসম্ভব। বৌদি কখনোই সুইসাইড করতে পারে না। দাদা বাবা দুজনে বাড়িতে না থাকায় মা কি তাহলে বৌদিকে, না না, মা আর যাই হোক এতটা নিষ্ঠুর হতে পারে না। কিন্তু টুম্পা বলল যে উফ, এখন আমি কি করি? এইদিকে শিউলিদি কদিন ভরি ক্লাবে আসছে না, এখন আমি একা যে কদিক সামলাই। শিউলিদি, শিউলিদি,
যে তোমায় একদিন অপমান করে চলে গিয়েছিল। আর তার শাস্তি নিয়েই তো আজ ফিরে এসেছে। দেখছো না ওর চোখে আজ ভুলের কাজল, আর সেই ভুলের কাজল পড়া চোখেই আজ ঝরছে অনুশোচনার অশ্রু। তুমি আমায় ঠাঁই দাও শিউলিদি। আর তা হয় না সোমা, আজ তুমি বাংলার বধূ। স্বামীর ঘরই তোমার আসল তীর্থক্ষেত্র। হাতে শাখা, মাথায় স্বামীর দেয়া সিঁদুর পরে আজ তুমি তুলসী তলায় গাইবে মঙ্গল গীত। সে আশা আজ আমার মন থেকে হারিয়ে গেছে শিউলিদি। এই সিঁদুর আজ আমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কথা কেন বলছো সোমা? আত্ম অহংকারের বশে ভালো মন্দ বিচার না করে লাখ টাকা বরপণ দিয়ে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম। আমার বাবা যথেষ্ট দান সামগ্রী দিয়েছিলেন, তাতেও আমার শাশুড়ি সন্তুষ্ট হননি। শেষের দিনে আরো 50,000 টাকা দাবি করে। তারপর আমার বাবা দিতে অস্বীকার করায় ছেলে মায়ের পক্ষ নিয়ে আমায় ত্যাগ করে আবার বিয়ে করতে রাজি হয়ে যায়। আজ তার বিয়ে। না, এ অন্যায়। আমার কি হবে শিউলিদি? সমাজের মানুষ যদি এই ঘটনা বিশ্বাস করে, বিশ্বাস তাদের করতেই হবে কাজল। কেননা আমাদের সামনে আজ উদয় হয়েছে সুদিনের সূর্য। এতদিন আমরা যা চেয়েছিলাম তাই আমাদের হাতে এসে পৌঁছেছে। পথের আগুনে বিদগ্ধ এই সময় আমাদের আন্দোলনের জীবন্ত পোস্টার। এই পোস্টার সমাজের মানুষের সামনে তুলে ধরে বলবো, ওগো বাংলার মা বাবারা, যারা লাখ লাখ টাকা বরপণের লোভে ছেলে দুহাত বাড়িয়ে আছেন, তারা বলে দাও, পথের আগুনে বিদগ্ধ এই সমার মতন লাখ লাখ মেয়েরা স্বামী ত্যাগিনী সেজে কোথায় গিয়ে দাঁড়াবে? সমাজে কোন স্তরে তোমরা জায়গা? এবার তুমি আশ্রয় দেবে তো আমার শিউলিদি? দেব। এই সংগ্রামের নিশান তো এবার তোমাদেরকেই ধরতে হবে বোন। কিন্তু তুমি? আমি এই সমিতি থেকে চিরদিনের মতন চলে যাব। তুমি কোথায় যাবে শিউলিদি? দুর্ভাগ্যের সন্ধানে। তুমি হয়তো জানো না কাজল, যে তোমার মা আমাকে তার পুত্রবধূ করবার জন্য আমার বাবার কাছে গিয়েছিলেন। আমার বাবার আপত্তি থাকার সত্ত্বেও আমি নিজে 1.5 লাখ টাকা বরপণ দিয়ে তোমার দাদার দ্বিতীয় পক্ষ স্ত্রী হবার জন্য অনুমতি জানিয়েছি। আমায় তুমি বিয়ে করো শিউলিদি? তোমরা হয়তো অবাক হচ্ছে, তাই না? যে শিউলি নারী মঙ্গল সমিতির সম্পাদক হয়ে এতদিন এত উপদেশ দিয়ে এসেছে, সেই শিউলি কি না রেগুলেশনের বাইরে কাজ করছে? আজ তুমি অপমান করে চলেছো শিউলিদি। আমি জানি কাজল, শুধু তোমরা নও, সারা দেশের সমস্ত মানুষ হয়তো আজ আমায় ধিক্কার দেবে, মিথ্যাবাদী প্রমাণচক বলে গালি দেবে। বিশ্বাস করো বোন, আমি আমার জীবন গড়ার উদ্দেশ্য নিয়ে বধূ সাজতে যাইনি। না শিউলিদি না, এ বিয়ে তুমি করো না। আমার মা যে কত বড় অপরাধী তা তুমি খুব ভালো করেই জানো। তাই তো ওইসব অমানুষগুলোর সাথে অমানুষিক ব্যবহার করতে আমি অমানুষ সাজতে চললাম। কাজল, সোমা, আমার অনেক দিনের স্বপ্ন ছিল এই মৃত্যুর আগের দিন পর্যন্ত এই আন্দোলনের হয়ে আমি ফাইট করব, সমাজ থেকে উড়িয়ে দেব এই অন্ধ কুসংস্কারটাকে। এর জন্য তোমরা আমায় ক্ষমা করো বোন। সত্যি তুমি চলে যাবে শিউলিদি? হ্যাঁ সোমা, আজ আমি কোনো কথাই বলবো না। যেদিন সময় আসবে সেদিন বাতাসে ভেসে বেড়াবে আমার এই না বলা কাহিনী। শিউলিদি, সেদিন সামান্য কিছু মানুষ আমার কাজের প্রতিবাদ করলেও অসংখ্য মানুষ বলবে, শিউলি তুমি ঠিকই করেছো। তোমার মতন শিউলিরা যদি প্রতি ঘরে ঘরে জন্ম নেয়, তাহলে সমাজের এই কুৎসিত জঘন্য আইনগুলো সমাজ ছেড়ে পালাতে বাধ্য হবে। সোমা, কাজল, আমায় কথা দাও, তোমরা এই আন্দোলনকে অবহেলা করে কখনো পিছু হটবে না। আমি তোমায় কথা দিলাম শিউলিদি, কখনো কোনো অবস্থাতেই আমি আমাদের এই আন্দোলন নষ্ট হতে দেব না। আমিও তোমায় কথা দিচ্ছি শিউলিদি, জীবনের শেষ দিন পর্যন্ত এই মহৎ সৃষ্টিকে আমি মাথায় তুলে রাখবো।
আর আমার কোনো দুঃখ রইল না। এবার যদি আমাকে মরতেও হয়। দিদি, এবার আমি আসি বোন। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের এই মহৎ আন্দোলন সার্থক হোক। বিদায় কাজল, বিদায় সোমা, চির বিদায়। শিউলিদি, যাই চলে যাই, যাই চলে যাই, ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে নাও। ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেবো মাকে জড়িয়ে দাও, আমার মাকে জড়িয়ে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে নাও। ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেবো মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। একটু খেয়ে নাও। খাবো না, আমি কিছুতেই খাবো না। লক্ষ্মী মেয়ে আমার, না খেলে যে তোমার শরীর খারাপ করবে। করুক, তবু আমি খাবো না, খাবো না, খাবো না। ওরা সবসময় আমার মা নেই বলে ওরা সবসময় শুধু আমাকে বকাবকি করে। কেউ আমায় একটু ভালোবাসে না, একটু আদরও করে না। আর তোমার নতুন মা বুঝি তোমায় আদর করে না? না, বাবা আমাকে আদর করলে ঠাম্মা বাবাকে বকে। ঠাম্মার ভয়ে বাবা আমার জন্য কিছুই আনে না। আর তোমার নতুন মা? না, মাসিকে আমি কখনোই মা বলবো না। ছি টুম্পা, ও কথা বলতে নেই। আমার বড় পিসিমণি মিলে আমার মাকে পুড়িয়ে মেরে ফেলেছে। মা মারা যাওয়ার সময় সব আমাদেরকে বলে গেছে, পিসি আর কখনো কারোর সামনে এ কথা বলো না, ওরা শুনলে তোমায় মারবে যে। মেরেছে তো, কত মেরেছে। ও কথা আমি বাবাকে বলেছিলাম বলে ঠাম্মা আমায় কত মেরেছে। দেখো এখনো পিঠে দাগ বসে আছে। ইস, ওরা কি নিষ্ঠুর। আর আমি এখানে থাকবো না পিসি, এখানে থাকলে ওরাও আমার মায়ের মতো পুড়িয়ে মেরে ফেলবে পিসি। ছি, ও কথা বলতে নেই। আর কেউ না থাকুক, তোমার তো নতুন মা রয়েছে। সৎ মা হলেও সে তো তোমার মাসি। আর মন খারাপ করো না, নাও এবার একটু খেয়ে নাও। না পিসি, আমি খাবো না। তুমি আর আমায় খাওয়ার কথা বলো না।
খাওয়ার কথা বললেই যে আমার মায়ের কথা মনে পড়ে যায় পিসি। মা না আমায় নিজের হাতে খাইয়ে দিলে আমার পেট ভরতো না, কি আর আমায় আগের মতো আদর করে খাওয়াবে পিসি? বলো না পিসি, তুমি বলো না, বলো না, বলো না পিসি। ওর খাবারটা ওখানে তুমি রেখে যাও টুসি, ও পরে খেয়ে নেবে। ঠিক আছে বৌদিমণি, আমি তাহলে যাই বৌদিমণি। হ্যাঁ এসো। আর শোনো, আর তোমাকে এ বাড়িতে কাজে আসতে হবে না। তাহলে এবারে এত সব কাজ কে করবে বৌদিমণি? চিন্তা করো না টুসি, প্রতি মাসে তুমি তোমার মাইনে এসে নিয়ে যেও। কাজ না করেই মাইনে নেব? ওটা তো তোমার পাওনা টুসি। তাহলে এবারে এত সব কাজ করবে কে? তুমি? আমি যখন এ বাড়ির বউ, তখন সমস্ত কাজ তো আমারই করা উচিত। শাখা সিঁদুর পরে এই চৌধুরী বাড়ির বউয়ের অভিনয় করলেও আমি তো এখানে সত্যিকারের বউ সাজতে আসিনি ভাই। তাই এই বাড়ির সমস্ত কাজ না থাক, তুমি তাহলে এখন এসো। ঠিক আছে বৌদিমণি, তোমাকে একটু দেখো, তুমি ছাড়া এ বাড়িতে ওর যে আর কেউ নেই বৌদিমণি, ওর যে আর কেউ নেই। আমি জানি ওর মা সাজার কোনো অধিকার বা যোগ্যতাই আমার নেই, তবুও প্রয়োজনের তাগিদে কয়েকটা দিনের জন্য হলেও ওর মা আমায় সাজতেই হবে। টুম্পা, আয় মা, আমার কাছে আয়। আমি তোর মা, আমি তোকে নিজের হাতে খাইয়ে দেব। না, আমি তোমাকে কখনোই মা বলবো না। আমার মাকে ওরা পুড়িয়ে মেরে ফেলেছে জেনেও তুমি ওদের সাথে মিশেছো, তোমাকে আমি কখনোই মা বলবো না। তাই বুঝি? আইরে আমার সোনামণি, আইরে মায়ের কোলে, তোর কপালে চুমা দেব, ডাক না মামা বলে। ফাংশন না ক্লাব ঘর যে গাধার মতো চেঁচিয়ে বাড়ি মাত করছো? এ বাড়িতে এই সব বেড়াল লাপনা করা সাহস তুমি পেলে কোথায়? কি বললে? বেলাল লাপনা? বেলাল লাপনা নয় তো কি? এই ছুরি পড়াশোনা বাদ দিয়ে এখানে এসে না কামো করা হচ্ছে। আয় পড়তে বসবি, আয়। ও যাবে না,
কি বললে? তোমরা কালা বলে তো আমি জানতাম না। খবরদার বলছি, সমীহ করে কথা বলতে শেখো, নইলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে, এই আমি বলে দিলাম। ঠিক আমিও সেই কথাই বলছি, দেখে শুনে পথ চলতে শেখো, নইলে কিন্তু হোঁচট খেয়ে পড়বে। খুব যে বড় বড় কথা বলছো দেখছি। তা আপনি কি ভেবেছিলেন বড় বড় কথাগুলো বুঝি আপনার আর আপনার মেয়ের জন্য তোলা আছে? খবরদার বলছি। এই! চোখ ছোট করে কথা বলবে। তোমার এই লাল চোখ দেখার জন্য আমার বাবা এতগুলো টাকা বরপণ দিয়ে আমায় বিয়ে দেননি। আর এই যে তোমার ওই আঁচলের চাবির গোছাটা আমার হাতে তুলে দাও। এই চাবির গোছা আমি তোমার হাতে তুলে দেবো? হ্যাঁ দেবে, কারণ আমার বাবা 1.5 লক্ষ টাকা দিয়ে সেই অধিকারটা কিনে দিয়েছেন। তাই যতদিন না আমার বাবার ওই 1.5 লক্ষ টাকা সুদে আসলে পরিশোধ করতে পারছেন, ততদিন ওই চাবির গোছাটা আমার আঁচলেই থাকবে। আর এবারে সবাই আমার কথা মতো চলবে। কি গোপা দিদিমণি, আমি ঠিক বলেছি তো? অনেকক্ষণ তখন থেকে কিছু বলছি না বলে তুমি যা খুশি তাই ভেবেছো, তাই না? জানো, ইচ্ছে করলে তোমাকে এই বাড়ি থেকে কুকুরের মতো দূর করে তাড়িয়ে দিতে পারি। কি বললি? কি বললি? কথাটা আরেকবার বল। তোর মুখটা দেখ। আমার নাম শিউলি নয়। দেখি, আমার দিদির গলাটা তোমার গলায় কেন? এ গয়না আমার। পরের বাবাকে বাবা বলতে তোমাদের লজ্জা করে না? কি? যদি ভালো চাও তো ওই গয়না আমাকে খুলে দিয়ে দাও, না হলে আমার এই হাতটা দেখছো না? এই হাত দুটো দিয়ে তোমার মতন কত মেয়েকে যে পিটিয়ে সোজা করেছি, তা একবার প্রমাণ চাও না? আমি কি দেব না বলেছি? ও মা, তুমি কিছু বলবে না? ও আমার এইভাবে অপমান করলো। কি হলো? দেবে না আমাকে জোর করে ছিনিয়ে নিতে হবে? এইভাবে অপমান করলে তুমি দাদাকে কিছু বলবে না? তোমার দাদা এখন আমার 1.5 লাখ টাকার গাধা, তাই সে শুধু এখন আমার মোটি বইবে। স্বামীকে তুমি গাধা বলছো বৌমা? যে স্বামী স্ত্রীর মর্ম বোঝে না, যে স্বামী বেঁচে থাকতে তার স্ত্রীকে নির্মম নিষ্ঠুর ভাবে পুড়ে মরতে হয়, তাকে গাধা বললেও জানে সম্মান দেওয়া হয়। বৌমা! কি হলো? চাবিটা দাও, না জোর করে আমায় ছিনিয়ে নিতে হবে? দেবো বৌমা, দেবো। এ কি হলো রে বাবা? এ বউ না বাঘিনী? এবার যাও, এই এঁটো থালাটা ধুয়ে যথাস্থানে রেখে এসো। কি? আমি একটু থালা ধোবো? শুধু এঁটো থালাই নয়, এবারই রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা সমস্ত কাজ আজ থেকে তুমি করবে। আমি টুসিকে ছুটি দিয়ে দিয়েছি। এটা মগের মূল্য নাকি যে তোমারই কথায় আমারই বাড়িতে আমাকে চাকরি খাটতে হবে? আর তুমি বাড়ির বউ হয়ে কি করবে শুনি? আমার বাবা তো আর চাকরানি খাটার জন্য এতগুলো টাকা বরপণ দেননি। 1.5 লক্ষ টাকা বরপণ দিয়েছে বলে তুমি আমার মাকে চাকরানি খাটাবে? তুমি যদি 1 লাখ টাকা বরপণের জোরে তোমার শাশুড়ি আর ননদকে চাকরের অধম করে রাখতে পারো, তা 1.5 লাখ টাকা দিয়ে আমি তো পারি না কেন? কে বলেছে কথা? তোমাদের প্রত্যেকটা কুকীর্তির কথা আমার জানা আছে গোপা দেবী, আর সেই সঙ্গে জানা আছে আমার দিদির মৃত্যুর গোপন রহস্য। ওরে টুম্পা, তোর মা যদি আমার মতন একটু কষ্ট করতে জানতো, তাহলে এই শয়তানি দুটো তাকে এভাবে পুড়িয়ে মারতে পারতো না।
তুমি বিশ্বাস করো বৌমা, তুমি যা শুনেছ সব ভুল, সব মিথ্যে। তোমাদের দুজনকে আমি কিছুতেই ছাড়বো না। যেমন করে তোমরা আমার দিদিকে পুড়িয়ে মেরেছো, ঠিক তেমনি করে তোমাদেরকে আমি যাই। তুই কোথায় যাবি রে গোপা? আমার বাড়িতে অনেক কাজ আছে মা। তাই বলে তুই আমাকে একা ফেলে চলে যাবি? তোমার সংসার তুমি বোঝো মা, তোমার সংসারে আর আমি নাক গলাতে আসবো না। গোপা যাসনি, গোপা, গোপা। থামো। এই উঠোন ঘর পরিষ্কার করে উনুনে আগুন দেবে দাও। 10টার মধ্যে ভাত খেয়ে টুম্পা স্কুলে যাবে। রান্নার যদি একটু দেরি হয়েছে তাহলে তোমার আজকের খাওয়া আমি বন্ধ করে দেব। কথাটা মনে থাকে জানো। আই টুম্পা। ওরে বাবা রে, আমার কি হলো রে বাবা? কেন আমি বারপনের লোভে এমন বাঘিনী বউ ঘরে আনলাম রে বাবা? আমার আগের বৌমা যে অনেক ভালো ছিল। ওগো মায়েরা, তোমরা যেন আমার মতো ভুল করে এমন বাঘিনী বউ এনো না গো মা, এমন বাঘিনী বউ এনো না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বাকিটা আমি বলবো পরে। গাছে ওঠে না, এলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এলার নাম বাবাজি, শোনো শোনো গোসাই, এলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। খেয়ে নাও মা। কেন কেন শুধু শুধু তুই তোর টাকাগুলো এইভাবে নষ্ট করছিস মা? আমি কি আর তুই যদি আমার মেয়ে না হয়ে ছেলে হতিস তাহলে হয়তো আমার এইভাবে মরতে হতো না রে মা, মরতে হতো না। চুপ করো মা, তোমাকে বেশি কথা বলতে বারণ করে ডাক্তারবাবু। বলতে দে মা, বলতে দে, নইলে হয়তো আর বলার সুযোগ পাবো না। মা, তুই তোর টিউশনির সামান্য রোজগারটুকু আমার জন্য শেষ করে অথচ আমার ছেলে এত ভালো চাকরি করেও তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। শ্যামলী, জলটা খেয়ে নাও মা। আর কথা বলে না লক্ষ্মী মা, আমার এবার ঘুমাবার চেষ্টা করো। ঘুমোবো রে মা, ঘুমোবো। এবার আমার ঘুমাবার সময় এসেছে। আমি চিরদিনের মতো
বড় চিন্তা হয় আমার মৃত্যুর পর তুই কোথায় কিভাবে থাকবি। কথা বলো না মা, আমার খুব ভালো উঠবে। দেখবে এবারে ছেলে কোথায় গিয়ে শান্তি ভালো বাঁধবে। তুমি দেখে নিও মা, আমি ঠিক একটা চাকরি জোগাড় করে নিতে পারবো। বাঁচতে বাঁচতে আমার বড় ইচ্ছে করে রে মা, কিন্তু কিন্তু আমার ভাগ্য বোধ হয়। শ্যামলী, চারিদিক এত অন্ধকার হয়ে আসছে কেন? তাহলে তাহলে কি দিনের আলো শেষ হয়ে এসেছে? কোথাও অন্ধকার মা, এখন অনেক বেলা বাকি আছে। তাহলে তাহলে আমি তোকে দেখতে পাচ্ছি না কেন মা? তাহলে তুমি অমনি করছো কেন মা? এই তো তোমার সামনে বসে আছি। আহ, আহ, আমার 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 নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন মা? তাহলে তাহলে আমার মনে হয় যাওয়ার ডাক এসেছে। আমি আমি চললাম। পৃথিবী তোমার হৃদয়ের ছিটিয়ে আলোর ভুবন ভরেছে অন্ধকারে। জীবনের গান থেমে গেছে হাহাকারে। পৃথিবী তোমার এই দেখো আমি তোমার জন্য ফল এনেছি। এ কি তুমি কাঁদছো কেন পিসিমা? আবার তুই লুকিয়ে একবার করে এসেছিস? তুই দেখছি কোনো কিছু বাঁধিয়ে না ছাড়বি না। এসে বলি তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর মায়ের? ঠিক তাই হয়েছে। তবে কি তোর ঠাকুমা? উফ, তখন কত করে বললাম ভালো ডাক্তার দেখা, শুনলো কি আমার কথা? বলে চাইলে কি তোর দাদা টাকা দিত না? বাহ মা বাহ, যাদের বেশ ভালোর কথা বললি। যাদের ঘর থেকে যাদের বের করে গোয়াল ঘরে আশ্রয় দিলে তাদের কিনে চিকিৎসা করাবে তুমি। এই কথাটা বলতে তোমার একটু লজ্জা করলো না? একদিন হয়তো আমিও বড় হব, কিন্তু বড় হলেও এই ছোটবেলার কোনো কথাই আমি ভুলবো না। কখনো ভুলবো না মা, কখনো ভুলবো না। এই তুই ভাঙা থানার টিনের থালা নিয়ে কি করবি? যত্ন করে আলমারিতে গুছিয়ে তুলে রাখবো। ওগুলো দিয়ে কি করবি তুই? যখন তোমার বৌমা আসবে তখন যদি এগুলো না থাকে তোমাকে কিসে করে খেতে দেবে মা? তাই এগুলো আমাকে যত্ন করে রাখতে হবে মা, যত্ন করে রাখতে হবে। ডাকাত, একটা ডাকাত ছেলেকে আমি পেটে ধরেছি। তখন কেন আমি নুন খাইয়ে ওকে মেরে ফেলে দিলুনি? ওর বাকি দোষ। এই শ্যামলী, আর কাঁদিস না বোন। মা বাবা কি চিরজীবন বেঁচে থাকে বল? আমরা তো রয়েছি। তা ভালো কথা, একটা নতুন কাপড় পাঠিয়ে দিচ্ছি। ওই কাপড়টা পরিয়ে তোর মাকে মৃতদেহটা নিয়ে আসিস, কেমন? মা গো, তোমাদের সময় তোমাদের একটা ফিরেও তাকালো না। আর এখন লোক লজ্জার ভয়ে তোমাকে নতুন সাজ সাজাতে চাইছিল। এই সাজ সবাইকে দেখিয়ে বলবো। আপনারা এর বিচার করুন। আপনারা এর বিচার করুন।
তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি। ওগো তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি। রাজকাছারি শেষ বিচারে ওগো তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি। ওগো তোমার শেষ বিচারে বালিশগুলো নিয়ে যাও, সব নিয়ে যাও সব। ও মা, মা, ওই তোমার হলো ওই হতচ্ছাড়ি বউটা জেগে উঠলে সব কেলেঙ্কারি বেঁধে যাবে। মা, ও মা, দুর্গা দুর্গা, অরূপটাও বাড়িতে নেই, তাই কাজটা বেশ ভালোই গুছিয়ে নিতে পেরেছি। এইবারে তোর বাড়িতে কোনো রকমে গিয়ে একেবারে রাতটা কাটে একেবারে এই কোথায় যেন বলছিলি? শিলিগুড়ি, শিলিগুড়ি, ওখানেই তোমার জামাইয়ের পোস্টিং হয়েছে। বেশ ভালোই হয়েছে। হারামজাদি বউটা নাকি আমাকে জব্দ করবে। নে কর এবার তোর আলমারি সমস্ত টাকা আর গয়নাগুলো নিয়ে আলমারি একেবারে ফাঁকা করে দিয়ে এসেছি। ওটা আছে মা। কত কিছুই গুনেছি না। এবার কেঁদে কেঁদে মর হতচ্ছাড়ি। এই কদিন আমায় কম খাটিয়েছে। কেমন যুক্তিটা দিলাম বলো মা। তোর বুদ্ধির কি কোনো তুলনা হয় রে গোপা? তুই আমার পেটে না জন্মে আমারই তোর পেটে জন্মানো উচিত ছিল। এই বুড়িটা দাও তোমা, ওটা নিয়ে কচুর চুল যেতে তোমার খুব কষ্ট হবে। কিন্তু আমার একটুও কষ্ট হবে না। হারামজাদিটা ঘুমোচ্ছে। হারামজাদিটা ঘুমাচ্ছে। চল আমরা কেটে পড়ি। বেশি উটোপুটি করো না মা, আগে পেটি পে হাঁটো। ছেলে বৌমাকে সর্বশান্ত করে মেয়ের ভবিষ্যৎ গড়তে যাচ্ছ, তাই না? আমি কাছে চলে যাব বৌমা। ও, তাই বুঝি আমার আলমারির সমস্ত টাকা আর গয়নাগুলো নিয়ে কাশিতে গিয়ে পুণ্য সঞ্চয় করবে, তাই
তুই শেষে এমন সর্বনাশ করলি গোপাল। তোমরা দুজন মিলে অনেক পাপ করেছো, আজ আর আমি তোমাদের ছাড়বো না শয়তানি দল। দেখি তুমি মশাল এইভাবে এগিয়ে আসছো কেন? তোমাদের পাপের তরি এবার কানাই কানাই পূর্ণ হয়েছে, তাই তোমাদের মৃত্যু দূত হয়ে তোমাদের সামনে আমি এসে উপস্থিত হয়েছি। আমাদের তুমি ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? আমার দিদি যখন তোমার হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চেয়েছিল, তখন দয়া মায়াগুলো তোমাদের কোথায় ছিল? আমরা স্বীকার করছি বৌদি, আমরা অনেক অন্যায় করেছি, এবার মতো আমাদের ক্ষমা করে দাও, আর কোনোদিন করবো না। তোমরা যখন আমার দিদিকে ক্ষমা করনি, তখন তোমরাও আমার হাত থেকে কিছুতেই ক্ষমা পাবে না। তোমাদের স্বেচ্ছাচারিতায় বলি হয়েছে আমার দিদির নিষ্কলঙ্ক প্রাণ। তোমাদের জন্য এই শিউলি তার মহান আদর্শকে পথের ধুলোয় মিশিয়ে চিরদিনের মতন প্রতিজ্ঞা মাথায় তুলে নিয়েছে, তাই তোমাদের আমি কখনোই ক্ষমা করবো না শয়তানের দল। আমি না এলে আমার মায়ের মতো তোমাদেরকে পুড়িয়ে মারবে কে? আমি তাদেরকেই জিজ্ঞাসা করব, বাবু মশাইরা, যারা এই গোপার মতন পুত্রবধূরা, যারা সামান্য কয়েক হাজার টাকা বরপণ দেওয়ার অহংকারে শাশুড়ি ননদের স্বাধীন অধিকার কেড়ে নিয়ে চাকরানি সাজিয়ে রাখে, সেই সব বিলাসী স্বার্থান্বেষী পুত্রবধূদের কি শাস্তি দেওয়া উচিত? আর এদের মতন লোভী শাশুড়িরা, যারা লাখ লাখ টাকা বরপণের লোভে পুত্রবধূকে পুড়িয়ে মেরে দ্বিতীয়বার ছেলের বিয়ে দিয়ে পণের পিপাসা মেটায়, তাদের মতন দাম্ভিক শাশুড়িদের বা কি শাস্তি দেওয়া উচিত? আপনারাই বলুন, আপনারাই উত্তর দিন। আপনারা যাই বলুন, আমার বিচারে এদের একমাত্র শাস্তি হলো মৃত্যু। তাই এই সব শয়তানিদের উপযুক্ত সাজা দিতে আমি আজ সাজলাম বাঘিনী বউ। বিদ্রোহী পাপ করে রেহাই পাবে না কেউ, অত্যাচারীদের শাস্তি দিতে মশালাতে ভাগ নিব। আজকের নারী বিদ্রোহী পাপ করে রেহাই পাবে না কেউ, অত্যাচারীদের শাস্তি দিতে মশালাতে ভাগ নিব। মশালাতে ভাগ নিব, মশালাতে ভাগ নিব, মশালাতে ভাগ নিব। নমস্কার, বাঘিনী বউ নাটকটি এখনই শেষ হলো।